তাহলে আজকে যে বিষয়টা আলোচনা করছি তোরা প্রথমেই দেখতে পাচ্ছিস কম্পোস্ট মানে কি? কম্পোস্ট মানে লেখা, কম্পোস্ট মানে কি? তৈরি করা। অ্যাকচুয়ালি কবিতার মানেটাকে বুঝতে হবে, কবিতার টাইটেলটা বুঝতে হবে। কম্পোস্ট, তারপর কি আপন মানে কি? আপন মানে আমরা জানি নিশ্চয়ই উপরে প্রিপোজিশন অনুযায়ী। আপন মানে কি? কোনো কিছুর উপরে আপন। কোথায়? ওয়েস্টমিনিস্টার ব্রিজ। তার মানে কি এই এখানে কিন্তু একটা প্লেস বলছে, প্লেসটা কি? ওয়েস্টমিনিস্টার ব্রিজ। মানে কি একটা ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপরে থেকে এই কবিতাটা কিন্তু লেখা হয়েছিল। তাহলে ভাবতে পারছো, যেটা আমরা ঠান্ডা ঘরে বসেও ভাবতে পারিনি, আমাদের মাথায় আসে না, কোনো লাইন আসে? একটা ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপরে কবি বসে থেকে লিখে ফেললেন। কিভাবে দেখি। কবি তার বোনের সঙ্গে, অর্থাৎ ডরোথি, তার বোনের নাম কি? প্রশ্ন আসতে পারে। কবির বোনের নাম কি? সিস্টার ডরোথি। ডরোথির সঙ্গে ঠিক করলেন ডোভার যাবে। কোথায় যাবে? ডোভার যাবে, ফ্রেন্স। কোথায় সেটা? ডোভার যাবে কোস রোড ধরে। কোন রোড ধরে? কোস রোড ধরে। কোথা থেকে? লন্ডন থেকে। তার মানে আমি বুঝতে পারলাম যে আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ যে কবিতাটা লেখা হচ্ছে সেটা নিশ্চয় একটা কোনো একটা ভ্রমণে বেরোনোর মুহূর্তে। তার মানে কি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার সিস্টারের সঙ্গে এক্কা গাড়ি করে, কিসে করে? এক্কা গাড়ি মানে কি ঘোড়ায় টানা যে গাড়িগুলো, সেই এক্কা গাড়িতে করে লন্ডন শহর থেকে বেরিয়ে, লন্ডন শহরের একটা নদী আছে, কি নদী? টেমস। কি নদীটার নাম কি? টেমস। উচ্চারণটা এরকম হবে, টেমস। এই টেমস নদীর উপরে আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজটা রয়েছে। তাহলে বুঝতে পারলাম। তাহলে এখানে প্রশ্নটা আপন কিসের উপরে রয়েছে? এই টেমস নদীর উপরে। বুঝতে পেরেছো কিসের উপরে রয়েছে? টেমস নদীর উপরে এই আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজটা রয়েছে। সেই ব্রিজের উপরে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আর সিস্টার ডরোথি ঘোড়ার গাড়ির উপরে বসে দেখছে লন্ডন শহরটা এত সুন্দর মনোরম যে এর আগে কেউ দেখেনি। তাহলে এই লন্ডন শহরটা সেই সৌন্দর্যটা নিয়ে আজকের এই কবিতাটা রয়েছে। আমি কিন্তু এখানে লিখেছি যে লন্ডন ব্রিজ, অর্থাৎ লন্ডন শহরের যে আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, সেই ব্রিজের কথাটা বলেছে। তোরা মনে হয় সব ভিডিও টিডিও দেখেছি, দেখবি একটা ব্রিজ আছে এরকম লম্বা, এখান থেকে দুটো স্টিক তুলে সেই দড়ি দিয়ে টাঙানো বাঁধা থাকে। সিনেমা টিনেমায় দেখা যায় এই আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজটা। এই যে ব্রিজটা এরকম খুলে দিয়ে ওর মধ্যে দিয়ে জাহাজ যায়, সেই ব্রিজের উপরে। তাহলে কখন লেখা হচ্ছে কবিতাটা? কবিতাটা লেখা হচ্ছে কি মর্নিং। কোন সময়ে? মর্নিং এ। অর্থাৎ মর্নিং এ। আরো যদি স্পেসিফিক ভাবে তোদের প্রশ্ন আসে তাহলে কি হবে সেটা? DAWN, এটা কিন্তু মাথায় রাখবি। DNWN মানে কি? ভোরবেলা। ঠিক আছে, কবিতাটা কখন লেখা হচ্ছে? ভোরবেলা, অর্থাৎ ঠিক সকাল বেলায় কবির বোনের সঙ্গে ঘোড়ার গাড়িতে করে ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপর দিয়ে যাচ্ছে কোস রোড ধরে। কোথায় যাচ্ছে? ফ্রান্সের ডোভারে যাচ্ছে। কোথায়? লন্ডন থেকে। সেই মুহূর্তে লন্ডন শহরের যে বিউটিটা, সেই পারফেকশনটা কবিকে মুগ্ধ করে ফেলেছে। তাই কবি ঘোড়ার গাড়িটাকে থামিয়ে দিয়েছে ব্রিজের উপরে, থামিয়ে দিয়ে কি করেছে? টোটাল কবিতাটা লিখতে শুরু করেছে। ক লাইনে কবিতা লিখেছে বল? ক লাইনে? 14 লাইন। এটা কি একটা সনেট ছিল। তাহলে এবার আবার কবিতা সম্পর্কে আসি। এই কবিতাটা কোথায় থেকে পাওয়া যায়? অর্থাৎ কবি যখনই কোনো কবিতা লেখেন, সেই কবিতা কোনো না কোনো গ্রন্থে সংগৃহীত করে রাখা হয়। যেমন রবীন্দ্রনাথের যেসব কবিতাগুলো গীতাঞ্জলিতে ছাপানো হয়েছে, সঞ্চয়িতা বলে একটা বই আছে, সেখানে বিভিন্ন রকম কবিতা রাখা হয়েছে। সেই রকমই এই যে কবিতাটা কম্পোজ আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের এই যে লিরিক্যাল ব্যালাড বলছিলাম, এই লিরিক্যাল ব্যালাডের পরে একটা দ্বিতীয় সংস্করণ নিয়ে আসা হয়, সেটার নাম হচ্ছে কি পোয়েমস ইন 2 ভলিউমস। কি সেটা? পোয়েমস ইন 2 ভলিউমস। এই পোয়েমস অফ 2 ভলিউমস এই একটা গ্রন্থ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ প্রকাশ করেন। সেখানে কিন্তু এই কবিতাটা ওখানে ইনক্লুড করা ছিল। তার মানে আমরা বলতে পারি যে আজকের যে আলোচ্য বিষয় কম্পোজ আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, সেটা কোন বই থেকে নেওয়া হয়েছে? কোন বই থেকে নেওয়া হয়েছে? পোয়েমস ইন 2 ভলিউমস। কোথা থেকে নেওয়া হয়েছে? এই বই থেকে নেওয়া হয়েছে। এটা হচ্ছে বই। বুঝতে পারলি তোরা সবাই? যে প্রশ্ন আসবে যে সোর্স অফ দ্য পোয়েম, তখন আমরা উত্তরে কি লিখবো? তখন লিখবো পোয়েমস ইন 2 ভলিউমস। বোঝাতে পারলাম? এবার এই কবিতাটা লেখা হয় কবে?
আমি তো বললাম লন্ডন শহরের বিউটি নিয়ে কবিতাটা লিখেছে। আচ্ছা, আমরা প্রতিদিন সকালবেলায় উঠে কোনোদিন সূর্য ওঠা দেখেছি কেউ? কেউ সূর্য ওঠা দেখেছি? কেউ দেখেছি সূর্য ওঠা? না, কারণ আমরা সূর্য উঠে যাই, তারপরে আমাদের ঘুম ভাঙে। সূর্য যখন ওঠে তখন দেখবি আকাশটা পুরোপুরি কি হয়ে যায়, লাল আভায় পরিণত হয়ে যায়। এত সুন্দর মনোরম দৃশ্য লাগে, এত এত মনোরম ক্লাম লাগে, এত শান্ত পরিবেশ লাগে, সেটা তোমরা কোনোদিন উপলব্ধি করিনি। আগামীকাল করবি, সবাই আগামীকাল করতে হবে সকালবেলা। তাই সেই টাইমে কবে এই কবিতাটা লেখেন? এই কবিতাটা লেখেন হচ্ছে 1802 খ্রিস্টাব্দে 31শে জুলাই। কবে? 1802 খ্রিস্টাব্দের 31শে জুলাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কিসে করে যাচ্ছিলেন? বোনের সাথে ঘোড়ার গাড়ি করে যাচ্ছিলেন ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর দিয়ে। তখনই এই কবিতাটা লেখা হয়। কিন্তু এই কবিতাটা যখন লেখা হয়, কিন্তু এই কবিতাটা পাবলিকেশন কবে করা হয়? উনি তো ওনার ডায়েরিতে লিখেছিলেন, তাই না? এই কবিতাটা কবে ছাপানো হয়? এই কবিতাটা ছাপানো হয় কবে? 1807 খ্রিস্টাব্দে। কবে ছাপানো হয় কবিতাটা? 1807 খ্রিস্টাব্দে। তাহলে এই কবিতাটা 1807 খ্রিস্টাব্দে কোথায় ছাপা হয় বলতো, প্রশ্ন যদি আসে, তখন কিন্তু এই সোর্স চলে আসবে, পোয়েমস ইন 2 ভলিউমস। তাহলে বুঝতে পারলে, তাহলে এই যে কবিতাটা 1807 খ্রিস্টাব্দে পোয়েমস ইন 2 ভলিউমসে কবিতাটা ছাপানো হয়েছিল, তার জন্য এটাকে বলা হয় সোর্স অফ দ্য পোয়েম। তারপরে কি আসছে? এটা কি ধরনের কবিতা? আমরা আগের দিন আলোচনা করেছি, এটা হচ্ছে টাইপ অফ, এটা কি টাইপের কবিতা? এটা হচ্ছে সনেট। আচ্ছা, সনেটের কটা অংশ? সনেটের দুটো অংশ, একটা কি অক্টেভ, আর একটা হচ্ছে সেস্টেট, তাই তো? অক্টেভ আর সেস্টেট। অক্টেভ মানে ক লাইন? 8 লাইন, আর সেস্টেট মানে 6 লাইন। মনে আছে সবার? বেশ। তারপরে কি বলছে দেখো, ফর্ম। এই কবিতার ফর্মটা কি? পেট্রাকান। ফর্মটা কি? দেখো আমি লিখেছি ফর্মটা কি। ফর্মটা কি? পেট্রাকান। আমি গতদিন আলোচনা করেছিলাম পেট্রাকান, সেই পেট্রাকান। এবং আমি বলেছিলাম তোমাদের প্রত্যেক কবিতার একটা কি থাকে? ছন্দ থাকে। প্রত্যেক কবিতার কি থাকে? একটা ছন্দ থাকে। তাহলে এই কবিতার ছন্দটা কি আছে? এই কবিতার ছন্দ হচ্ছে এ বি বি এ, এ বি বি এ, সি ডি সি, ডি সি ডি। বুঝতে পারলে এই কবিতার ছন্দ? এই ছন্দটা কিভাবে বার হচ্ছে সেটা আমি পরে দেখাচ্ছি। তাহলে আমরা জানতে পারি এই যে এ বি বি এ আর এই এ বি বি এ, এই টোটালটা হচ্ছে কি কবিতার অক্টেভ পার্ট। প্রশ্ন আসতে পারে যে অক্টেভের ছন্দটা কেমন ছিল, তখন আমরা কি লিখবো? এ বি বি এ, এ বি বি এ, এইটাই ছিল অক্টেভের পার্টের ছন্দ। তারপর আসতে পারে যে কবিতার সেস্টেটের ছন্দটা কি ছিল, তখন আমরা কি লিখবো? সি ডি সি, ডি সি ডি, এটা হচ্ছে সেস্টেটের পার্ট। বুঝতে পেরেছি এইটুকু? ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার তো? যদি কোনো ছন্দ মানে যে কোনো পার্ট, পুরো কবিতার ছন্দ না দিয়ে পার্ট দিয়ে দেয়, যে ইন্ট্রোডাকশন অফ দ্য পোয়েমের ছন্দ কি ছিল? অক্টেভের ছন্দ সেটা। দ্য এন্ড অফ দ্য পোয়েমের ছন্দ কি ছিল? সেটা সেস্টেটের ছন্দ। এবার আসলো এর মিটারটা কি। মিটারটা হচ্ছে কি আয়াম্বিক পেন্টামিটার। আমি আয়াম্বিক পেন্টামিটার কেন? ওই যে 5টা ভাগে ভাগ করা যাচ্ছে প্রত্যেকটা লাইনটাকে, বলেছিলাম যে কোনো কবিতার যদি লাইনকে 5 ভাগে ভাগ করা যায় সেটাকে বলা হয় আয়াম্বিক পেন্টামিটার। তাহলে মিটারটা কি আছে? আয়াম্বিক পেন্টামিটার। থিম, থিমটা কি? আমি তো প্রথমেই বললাম যে এই কবিতার বিষয়বস্তুটা কি? লন্ডন শহরের সৌন্দর্য। কোথাকার সৌন্দর্য? লন্ডন শহরে। কখন সৌন্দর্য? কোন সৌন্দর্য? দেখো এখানে লিখেছি মর্নিং এ বিউটি, মর্নিং বিউটি অফ লন্ডন। ঠিক আছে, এবার টোনটা কি? এই কবিতার সুরটা কি? এই কবিতার সুরটা হচ্ছে কাম, মানে কি শান্ত মনোরম পরিবেশ। সকালবেলায় কি উত্তেজিত হয়? সকালবেলা কি হইচই হয়? তাহলে হয় না। তাহলে কি হয়? হইচই যখন হয় না, উত্তেজিত যখন হয় না, তাহলে কি হয়? সেখানে শান্ত পরিবেশ থাকে। তাহলে এই গেল আমাদের বেসিক প্রিফেস অফ দা পোয়েম। অর্থাৎ এই কবিতা থেকে আমি শুধু যেখান থেকে প্রশ্ন হবে আমি সেটুকুই আলোচনা করছি তোদের সামনে, কারণ কি সময় খুব কম, এলোরেশন করার পরে সময় পাবো, কারণ সময় ফুরিয়ে এসছে। সেপ্টেম্বরের ফার্স্ট উইক আমাদের কি সেমিস্টার 1 এর পরীক্ষা। তাই আমাদের এই কবিতা থেকে বেসিক যদি কিছু জানতে হয় তাহলে এইটুকু আমাদের জানতে হবে। বুঝতে পেরেছি সবাই? বুঝতে পেরেছিস? তাহলে এইটুকু আমাদের কিন্তু জানতে হবে। তাহলে এইটুকু আমাদের ক্লিয়ারলি জেনে নাও। এবার আসবে কি এই কবিতা সম্পর্কে একটু বলি, এই কবিতায় কি আছে। এই কবিতায় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলছে তার বোনের সঙ্গে যখন সকালবেলায় বার হচ্ছে, সে বলছে পৃথিবীর প্রথম লাইনে একটা বলছে যে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, মানে পৃথিবীর কাছে কি আর কোনো কিছু সৌন্দর্য দেখানোর মতো নেই? এত রকম একটা সৌন্দর্য রয়েছে, মানুষ উপেক্ষা করে চলে যাচ্ছে।
মানুষ উপেক্ষা করে চলে যাচ্ছে মানে কি, ধর এখানে কেউ একজন সেজে এসছে, এবার এখানে সামনে অনেকে দাঁড়িয়ে আছে, সে সামনে দিয়ে চলে গেল, কেউ তাকালো না, তার মানে কি তার সাজাটা অকারণ হয়ে গেল, তাই তো? সে তখন সঙ্গে সঙ্গে বাড়ি চলে যাচ্ছে, বাড়ি চলে গিয়ে আয়নার সামনে বসে বলছে আমি কি খারাপ হয়ে গেলাম, আমি গেলাম কেউ আমার দিকে তাকালো না। সে কিন্তু আবার সাজছে, সে যে কিন্তু আবার যখন আসছে তখন হয়তো সবুজ তার দিকে তাকিয়েছে, তাই না? সবুজ হয়তো তার দিকে তাকিয়েছে, তাকানোর পর দেখা যাচ্ছে সে তখন স্যাটিসফাইড হচ্ছে যে না এবার আমার সৌন্দর্যটা আছে। তার মানে কি বিউটি ইজ ক্রিয়েটেড, তাই তো? সৌন্দর্য কি হলো বলতো, সৌন্দর্য কি তৈরি করা হলো। কি বলছে প্রথম লাইনেই একটা দারুণ লাইন লিখেছেন, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, মানে কি পৃথিবীর যে সৌন্দর্য, পৃথিবীর কাছে কি কোনো কিছুই নেই আর সৌন্দর্য দেখানোর মতো? এটা কবি কিন্তু বলছেন যে পৃথিবীর এত সুন্দর সৌন্দর্য রয়েছে, এত কিছু মনোরম পরিবেশ রয়েছে, তবু আমরা কেন উপেক্ষা করে চলি? আমরা কি ভাবি পৃথিবীর কাছে কি কোনো সৌন্দর্য দেখানোর মতো কিছু নেই? ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই, এই মনোরম সৌন্দর্যটাকে কেউ যখন উপেক্ষা করে চলে যায়, কি এই মনোরম সৌন্দর্যটাকে কেউ যখন উপেক্ষা করে চলে যায়, আ সাইট সো স্টাচিং ইন ইটস ম্যাজেস্টি, যদিও এর একটা নিজস্ব কি রয়েছে, মর্যাদা রয়েছে। তার মানে কি কোন শহরের কথা বলা হচ্ছে? লন্ডন শহরের কথা বলা হচ্ছে। লন্ডন শহরে, তাই বলছে কি লন্ডন শহরের সৌন্দর্যটা যখন মানুষ ডাল উড হি বি সোল হু বি অফ সোল হু কুড পাস বাই, যখন লন্ডন শহরের সৌন্দর্যটাকে উপেক্ষা করে চলে যায়, তখন আমরা খেয়াল করি যে এ সাইট সো স্টাচিং ইন ইজ ম্যাজেস্টি, যে এরও একটি কি আছে, নিজস্ব সৌন্দর্যের মর্যাদা রয়েছে। দিস সিটি নাও ডথ, এই ডট মানে কি ডিওটিএইচ, এই ডটটা কিন্তু তোমরা আগে কোনোদিন শোনোনি। এই ডট হচ্ছে পুরনো একটা গ্রিক শব্দ, যার ইংরেজি শব্দ হচ্ছে ডাস। কি হবে, যেটা পুরনো গ্রিক শব্দ যার ইংরেজি শব্দ কি হচ্ছে, ডাস। তাই কি বলছে দেখো, বলছে দিস সিটি, দিস সিটি মানে কোন সিটি? লন্ডন। দিস সিটি মানে লন্ডন। বলছে দিস সিটি নাও ডথ, যেন মনে হচ্ছে এই শহরটা পড়েছে, কি পড়েছে, লাইক এ গার্মেন্ট ওয়্যার, যেন মনে হচ্ছে আজকে নতুন পোশাক পরে এসছে। এই যে তোরা যখন বিয়ে বাড়ি যাস, এখন যে পোশাকটা পরে এসছিস এটা পরে যাস, এটা পরে যাস, তাহলে কি করিস, নতুন পোশাক পরে যাস না? যখন বছরে দুর্গাপুজো আসে, দুর্গাপুজোর অষ্টমীর দিন তোরা কি করিস, বাড়িতে যে পোশাক পরিস সেটা পরিস, তাহলে কি পরিস, নতুন পোশাক পরিস না? তখন কি লাগে, তোদেরকে আরো বেশি সুন্দর লাগে দেখতে, তোদেরকে আরো বেশি বিউটিফুল লাগে, বিউটিফাইড হয়ে যাস তোরা, তাই না? তার জন্য কি বলছে, দ্য বিউটি অফ মর্নিং, না দিস সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়্যার, এই শহরটা যেন মনে হচ্ছে কি একটা নতুন পোশাক পরেছেন। দ্য বিউটি অফ মর্নিং, সকালবেলার সৌন্দর্যটা সাইলেন্ট অ্যান্ড বেয়ার, কিন্তু তবু এত সুন্দর থাকা সত্ত্বেও সকালবেলার যে সৌন্দর্যটা একদম নিস্তব্ধ এবং কি হয়ে গেছে, বিবর্ণ হয়ে গেছে। কারণ কি কেউ তো খেয়াল করছে না, আমি ভালো সেজে এসছি, যদি আমার দিকে কেউ নাই দেখে তাহলে আমার সাজাটার কোনো মানে হয়? আমার সাজাটা কোনো কাজে দেবে? নিষ্ফলা হয়ে যাবে না? বেয়ার মানে নিষ্ফলা। তাই কি বলছে দেখ, বলছে দ্য বিউটি অফ মর্নিং সাইলেন্ট আর বেয়ার, সকালবেলার এই সৌন্দর্যটা কি হয়ে গেল, সাইলেন্ট মানে কি নিস্তব্ধ হয়ে গেল, বেয়ার মানে কি বিবর্ণ হয়ে গেল। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার, এগুলো এক একটা জিনিস, এক একটা ইনসেক্ট বোঝানো হচ্ছে, এক একটা ইনসি মানে স্থাপত্য বোঝানো হচ্ছে। যেমন আমরা এখানে সবাই বসে আছি, যেমন বোর্ড, চেয়ার, টেবিল, ফ্যান যেরকম, সেরকম জিনিস বোঝানো হচ্ছে। যে দ্য শিপস মানে কি, ওই যে ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলেন কবি এবং কবির বোন, সেই নদীতে, টেমস নদীতে যে জাহাজগুলো ছিল তারা যেন চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। টাওয়ার্স, বড় বড় যে টাওয়ার গুলো ছিল ওখানে, সেগুলো চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। ডোমস, থিয়েটার্স, টেম্পেলস, সমাধিস্থল, নাট্যশালা, সমস্ত যেন লাই ওপেন আন্টু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, খোলা আকাশের নিচে,
উন্মুক্ত জমির উপরে তারা যেন নিস্তব্ধ ভাবে পড়ে রয়েছে। তার মানে কি, সকালবেলায় যখন কবি যাচ্ছে, মানেটা বোঝ ভালো করে, সকালবেলায় যখন কবি যাচ্ছে তখন দেখতে পাচ্ছে লন্ডন শহরের এই বিউটিটা মনোরম, এত মনোরম যে সমস্ত জাহাজগুলো কোনো লোক নেই, জাহাজগুলো একাকাই দাঁড়িয়ে রয়েছে, সমস্ত টেম্পল গুলোই কোনো লোক নেই, মন্দিরগুলো একাকাই দাঁড়িয়ে রয়েছে, সমস্ত সমাধিস্থলগুলোই কোনো লোক নেই, সমাধিস্থল ফাঁকা রয়েছে, সমস্ত তা বড় বড় অট্টালিকাগুলোই কোনো হইচই নেই, সব যখন কি করছে, অ্যাকচুয়ালি এই লাইনটা বলার উদ্দেশ্য হচ্ছে কি, লন্ডনের সমস্ত লোকজন তখনও ঘুমাচ্ছে। কি করছে তখনও লোকজন সব কি করছে, ঘুমাচ্ছে, সমস্ত কিছু নিস্তব্ধ, সমস্ত কিছু, টাওয়ার নিস্তব্ধ, শিপস নিস্তব্ধ, সমাধিস্থলে কোনো লোক নেই, নাট্যশালায় কোনো লোক নেই, মন্দিরে কোনো লোক নেই। তার মানে কি, সমস্ত লোক এখনো ঘুমিয়ে রয়েছে। তার মানে কি, সবাই কখন ঘুম থেকে ওঠে, যখন সূর্য উঠে যায়, তাই না? যখন সূর্য মাঝ বরাবর চলে আসে তখন হয়তো কিছু কিছু মানুষ ঘুম থেকে ওঠে, যেমন তোরা, তাই তো? কোনোদিন সূর্য ওঠা দেখিসনি, প্রাকৃতিক সৌন্দর্যটা বুঝবি কি করে? তাই বলছে যে সমস্ত যেন মনে হচ্ছে এখনো চিরনিদ্রায় রয়েছে। কোথায়? খোলা আকাশের নিচে, উন্মুক্ত জমিতে। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, যেন সমস্ত কিছু চকচকে করছে, মানে কি ঝলমল করছে এই ধোঁয়াহীন বাতাসে। আচ্ছা, ধোঁয়াহীন বাতাস কেন বললো এখানে কবি? হ্যাঁ, না, ধোঁয়াহীন বাতাস মানে কি, লন্ডন শহর সমস্ত ঘুমিয়ে পড়েছে, জনবহুল নেই, গাড়ি ঘোড়া নেই, বাতাস বইছে না, তার জন্য কি কোনো স্মোক নেই, কার্বন ডাইঅক্সাইড নেই বাতাসে। তার মানে কি, সকালবেলার যে কুয়াশাচ্ছন্ন যে একটা পরিবেশ, স্নো একটা আবহাওয়া, সেই আবহাওয়াটাকে বোঝাচ্ছে। নেভার ডিড সান মোর বিউটিফুল স্টেপ, কিন্তু সবাই ভুলে গেলেও সূর্য কিন্তু কখনো এই এদেরকে আলোকিত করা থেকে সরে যাচ্ছে না। তার মানে কি, যে সবাই ভুলে যাচ্ছে, সবাই ঘুমাচ্ছে, কিন্তু সূর্য কিন্তু কখনো তার যে কাজ, এই সমস্ত জিনিসগুলোকে স্প্লেন্ডিড করা, মানে কি এইসব জিনিসগুলোকে চকচকে করে দেওয়া, সেগুলো কিন্তু কখনো সূর্য কিন্তু এই কাজ থেকে সরছে না। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, তার দিনের প্রথম যে সূর্যের যে রোদের ঝলক, ভ্যালি, রক, হিল, এসে পড়ছে কোথায়? ভ্যালির ওপরে এসে পড়ছে, উপত্যকার উপরে পড়ছে, পাহাড় পাথরের উপরে পড়ছে, পাহাড়ের উপরে পড়ছে, এসে সমস্তগুলোকে কি করছে? উজ্জ্বল করে দিয়ে, গ্লিটারিং, চকচকে করে দিচ্ছে। নেয়ার শ মানে কি? নেভার শ, আই নেভার ফেল্ট এ কাম সো ডিপ, সত্যি আমি কখনো এত মনোরম দৃশ্য দেখিনি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কবি বলছেন, এত যে লন্ডন শহরের সকালবেলা সৌন্দর্যটা এত মনোরম, এর আমি আগে কোনোদিন দেখিনি। আই নেভার ফেল, আমি কোনোদিন অনুভবই করিনি এত শান্ত মনোরম পরিবেশ। দ্য রিভার গ্লিটেড, যেন নদীটা বয়ে চলেছে। রিভার মানে কোন রিভারের কথা বলেছি? লন্ডন শহরে কোন রিভার? এখানে লিখেছি, কোন রিভার? টেমস। কোন নদী? টেমস নদী। বলছে তার রিভার গ্লিটেড, মানে কি সেই টেমস নদীটা যেন বয়ে চলেছে অ্যাট হিজ ওন সুইট উইল, কিসে? নিজের ইচ্ছায়। নদীতে বিরক্ত করার মতো কেউ নেই। তার মানে কি, নদীর জলে কেউ নেই, নদী সবাই স্তব্ধভাবে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, জাহাজগুলো কি হয়েছে, যেন মনে হচ্ছে ঘুমাচ্ছে। তার মানে কি, জল একাকাই বয়ে চলে যাচ্ছে। তার জন্য কি বলছে? অ্যাট হিজ ওন সুইট উইল, তার মানে কি, সে নিজের ইচ্ছায় নদীটা বয়ে চলে যাচ্ছে। তখন এই এত কিছু দেখে কবির মনে কষ্ট হচ্ছে। কেন কষ্ট হচ্ছে? যে লন্ডন শহরের এত সৌন্দর্য, এত মনোরম, তাও লন্ডন শহরের কাছে মানে এই সৌন্দর্য উপভোগ করার মতো কারোর কাছে সময় নেই, সবাই দৈনন্দিন কাজে ব্যস্ত। তার জন্য কি বলছে? ডিয়ার গড, হে ভগবান, দ্য ভেরি হাউসেস সিম অ্যাজ স্লিপ, যেন মনে হচ্ছে লন্ডন শহরের আশেপাশে যত বেশিরভাগ ঘরগুলোই, বেশিরভাগ বাড়িগুলোই এখনো অ্যাসলিপ অবস্থায় রয়েছে, মানে কি চির নিদ্রায় অবস্থায় রয়েছে। অ্যাড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, এবং সবার যে নিজের যে সত্তা এখনো পর্যন্ত ধুকপুক করে বেঁচে রয়েছে। তার মানে কি, এই লন্ডন শহরের বিউটিটা ফুরিয়ে যায়নি। যদি এখনকার প্রজন্মের মানুষ সে হয়তো এটাকে উপেক্ষা করে চলছে, কিন্তু আগামী প্রজন্মের মানুষ এই সৌন্দর্যটাকে কি করবে?
উপলব্ধি করবে। তার জন্য মানে তাই বলছে তার মর্যাদা, তার সৌন্দর্য, তার অন্তর্নিহিত এখনো পর্যন্ত লাইন স্টিল মানে কি এখনো পর্যন্ত কি আছে, বেঁচে রয়েছে। তার মানে আলটিমেটলি কবিতার এই 14 লাইনে আমরা এটাই বুঝতে পারছি যে কবি লন্ডন শহরের যে মর্নিং এর যে বিউটিটা সেটা কিন্তু আমাদের হাইলাইট করেছে নিউ জেনারেশনের কাছে। কোন জেনারেশনের কাছে? আপকামিং নিউ জেনারেশনের কাছে। বুঝতে পারলাম? তাহলে বুঝতে পেরেছি? ক্লিয়ার?